হ্যালো এভরিওয়ান, আমি সৌম্য হালদার, মেন্টর অফ ম্যাথামেটিক্স, আর নীলাঞ্জন স্যার, মেন্টর অফ ফিজিক্স। আমরা দুজনে একসাথে 2012 থেকে পড়ানো শুরু করেছি এবং আমরা দুজন এমন দুটো সাবজেক্ট পড়াই যে দুটোকে ওয়ান অফ দি মোস্ট অ্যানালিটিক টপিকসগুলোর মধ্যে ধরা হয়, ম্যাথস আর ফিজিক্স। দুটোতেই বাচ্চার নিজস্ব থিঙ্কিং ক্যাপাবিলিটির উপরে অনেকটা অ্যাডাপ্টেশন ডিপেন্ড করে। তার বাইরে আমরা যে মেকানিজমগুলো নিই সেগুলো দিয়ে বাচ্চাদেরকে ইজ আউট করি। আজকে আমরা দুজন মেনলি কথা বলতে চাইছি আমাদের কিছু এক্সপিরিয়েন্স নিয়ে, যেটা আমরা খুব বড় পরিবর্তন লক্ষ্য করেছি যেভাবে ডিমার্কেশন করা যায়। আজকে আমরা একসাথে কাজ করছি 13 বছর হয়ে গেল। তো রাফলি আমাদের একসাথে ক্লাস নেওয়ার এই পোর্শনটাকে যদি সেগ্রিগেট করতে হয়, আমার মনে হয় প্রি কোভিড আর পোস্ট কোভিড এটা যেন দুটো এরার মতন হয়ে গেছে। যে প্রি কোভিড আমাদের পর থেকে আর কি 2020 এর পর থেকে আপ টু 2020 আমাদের সেই ব্ল্যাক বোর্ড বা গ্রিন বোর্ডে চক দিয়ে ক্লাস নেওয়া, হাতে ডায়াগ্রাম ড্র করা, সেখান থেকে শুরু করে আইপ্যাড দিয়ে লিখে সেটাকে শেয়ার করা থ্রু স্ক্রিন, বা স্মার্ট টিভিতে স্মার্ট প্যানেলে রাইটেবল বোর্ডের উপরে লিখে সেইভাবে বাচ্চাদেরকে জাস্টিফাই করা, যেখানে আমাদেরও কিছু বেনিফিট কিছু ড্রব্যাক তৈরি হয়েছে। ফিগারগুলোতে অটো কারেক্ট এসছে, যদিও নীলাঞ্জন স্যারের কখনো অটো কারেক্ট লাগে না, ওনার হ্যান্ড ড্রয়িং এতটাই সুন্দর অটো কারেক্ট হলে বরং খারাপ হয়ে যায়, তার থেকে ওনার হ্যান্ড ড্রয়িংটাই বাচ্চাদের কাছে অনেক সময় বেশি গ্রহণযোগ্য থাকে। তো এই যে স্যার প্রি কোভিড এরা আর পোস্ট কোভিড এরা, এখানে আমার নিজস্ব কিছু অবজারভেশন আছে। প্রথমে আমি আপনারটা জানতে চাইবো, ফিজিক্স পড়াতে গিয়ে বাচ্চাদের মধ্যে আপনি অ্যাডাপ্টেবিলিটিতে কি পরিবর্তন লক্ষ্য করছেন, যেটাকে আপনাকে অ্যাজ অ্যান ইস্যু রিঅ্যাড্রেস করতে হয়েছে? হ্যাঁ, যেটা একটা ব্যাপার আর কি, ফিজিক্স এমনই একটা দুরূহ সাবজেক্ট আর কি, ম্যাথসও একই রকম আর কি, যেটা বুঝতে কনসেপশন করতে মানে ওরম একদিনের কাজ না আর কি, একদিন দুদিনের কাজ না। কারণ ফিজিক্স পড়ার জন্য প্রথমে তো ম্যাথসের কনসেপ্টটা ভালো করতে হবে, যেটা প্রথমেই যেটা আছে মেকানিক্স ফিজিক্সের, তার জন্য কিন্তু ট্রিগোনোমেট্রিতে স্ট্রং করতে হবে তাকে। মানে জিওমেট্রি ট্রিগোনোমেট্রি যদি স্ট্রং না থাকে মেকানিক্সটা পারবে না। তারপর চলে আসলো ক্যালকুলাস। তো তার মানে গ্র্যাজুয়াল প্রসেস একটা বিল্ড আপ দি নলেজ। এক্স্যাক্টলি স্যার, আই থিঙ্ক কোভিড পিরিয়ডে এটার আমাদের সবথেকে খারাপ অবস্থা হয়েছিল। লাইক দেয়ার আর সার্টেন বোর্ড যারা ক্লাস 10 থেকে ট্রিগোনোমেট্রির বেশ কিছুটা পার্ট ড্রপ করে দিয়েছে। তো নিশ্চয়ই আপনার শুরুতে গিয়ে ভেক্টরের হরাইজন্টাল প্রজেকশন, ভার্টিক্যাল প্রজেকশন, অল অফ এ সাডেন একটা আর ম্যাগনিটিউড থেকে cos থিটা আর sin থিটা 1.5 মাস ধরে পড়াতে হয়েছে ম্যাথস, শুধু এক্সট্রা ক্লাস নিয়ে আর আপনি তো করাচ্ছেন। সেটা ছাড়াও ধরুন তারা তো একদম বেসিক প্রথমে রাইট ট্রায়াঙ্গেল ট্রিকোনোমেট্রি ইন্ট্রোডাকশন, মানে অপারেশন ট্রিকোনোমেট্রির আগে একদম রাইট ট্রায়াঙ্গেল ট্রিকোনোমেট্রি ক্লাস 11 এ শুরু করবার মতন। এটা তো ধরুন একটা সাইড হয়ে গেল, সেটা একটা ফেজ গেছে, ওই রেশনালাইজেশন বা ডাউন সাইজ করেছে সিলেবাসটাকে। এটা যেটা ধরুন না করলো, ঠিক আছে, সবকিছু ধরুন ঠিকই আছে, সিলেবাস একই আছে আগের মতো ধরলাম, সেরকম সিচুয়েশন। তাও কিন্তু কোভিডের সময় যেটা হয়েছে, সবারই হয়েছে আমাদের, এই সোশ্যাল মিডিয়া অ্যান্ড যেটা আর কি কম্পিউটার, হ্যাঁ, ল্যাপটপ, মোবাইলের ইউজ এক্সপোজার অফ স্মার্ট সেটা বেড়েছে কিন্তু। প্লাস অনলাইন কোচিংও কিন্তু গড়ে উঠেছে, ঝরেও পড়েছে, গড়ে উঠেছে, দুটোই হয়েছে, ভাঙা গড়া তো একসাথেই হচ্ছে আর কি। হ্যাঁ, কিন্তু তাতে তার ফলে কি হয়েছে, এই যে টু মাচ এনগেজ টু ডিভাইসেস বাচ্চারা। যখনই এইটা আমি দেখেছি, আগের একটা স্টুডেন্ট আর কি, তখন 2012-13 মানে 19 অবধি আর কি, তখন যা ছিল টোটালিটিতে গ্রাসপিং যেটা ক্যাপাবিলিটি, কনসেন্ট্রেশন, সেটা কিন্তু টোটাল যদি অ্যাভারেজে দেখি আমি স্টুডেন্টদের মধ্যে, সেটা ফল করেছে। এটা আপনি দেখতে পারেন। ধরুন ঠিক আছে, এখানে দেখছি আমার স্টুডেন্ট, নরেন্দ্রপুর ভাবুন, সেটা তো আপনিও যাচ্ছেন অনেকদিন ধরে, আমিও যাচ্ছি। নরেন্দ্রপুরে সেভাবে কিন্তু ফল করেনি কনসেন্ট্রেশন লেভেল, ওখানে পার্থক্য হয় না। আরেকটা আছে তাও কিন্তু কম, কারণ ওখানে তারা মাইনর ডিফারেন্সেস। নরেন্দ্রপুরে মানে হোস্টেলে যতক্ষণ আছে বাচ্চারা, ওই সোশ্যাল মিডিয়াটাকে টোটালি কাট অফ, মোবাইল ইউজেস থেকে কাট অফ। স্যার, শুধু এখানে আমি সোশ্যাল মিডিয়া বলবো না, আর একটা বড় পরিবর্তন যেটা আমি আমার সাবজেক্টের জন্য দেখেছি, যে বাচ্চাদের মোস্ট অফ দি টাইম খুব নেগেটিভলি কাজ করে। ব্যাপারটা হচ্ছে যে
আপ টু 2020 আমরা দুজনেই কোয়াইট ওয়েল নোন ফর টেকিং ডাউট সেশন। আমরা জানি যে আমরা অ্যানালিটিক সাবজেক্ট পড়াই এবং এই সাবজেক্ট পড়ে যখন বাচ্চারা এক্সপোজার নিতে শুরু করে ডিফারেন্ট বুকস থেকে, তারা যখন প্র্যাকটিস করছে বা ডিফারেন্ট সোর্স থেকে তারা কোশ্চেন পেয়ে যখন প্র্যাকটিস করছে, কিছু কোশ্চেন হবে, কিছু কোশ্চেন হবে না। যে কোশ্চেনগুলো হবে না সেইগুলো দিয়েই বেসিক্যালি পোটেনশিয়ালটা বাড়ে। যেগুলো তারা অন দি ফার্স্ট গো সলভ করতে পারছে সেটা হচ্ছে তারা যেটা শিখেছে অলরেডি তার প্র্যাকটিস হচ্ছে, আর যে কোশ্চেনটাই আটকাচ্ছে সেটা বেসিক্যালি পোটেনশিয়াল বা মেরিটকে আপওয়ার্ড পুশ করে, বাড়াতে সাহায্য করে। এবং ওই সময়টাতে আমরা দুজনেই এটাই এক্সপিরিয়েন্স করেছি যে বাচ্চারা কোনো কিছুতে আটকে গেছে তাদেরকে সবসময় বলাই থাকতো তোমরা আরেকবার এটাকে অবশ্যই ট্রাই করবে, ইভেন আফটার রিট্রায়াল এটা হচ্ছে না মানে আমাদের ডেডিকেটেড ডাউট আওয়ার্স যেটা থাকে সেখানে নিয়ে চলে এসো, এবং তারা সেইভাবেই অভ্যস্ত ছিল। আজকের দিনে স্যার যদি আমার ব্যাচে কোনো একটা গ্রুপে 40 জন স্টুডেন্ট থাকে, ডাউট সেশন দিলে সেক্ষেত্রে হার্ডলি 15 জন 20 জন সেটা অ্যাভেল করে। বাকিরা প্রথম বিশ্বাস করে যে ডিফারেন্ট সাইট থেকে, ইউটিউব হোক বা অন্যান্য যে সাইটগুলো আছে, কোরাতে প্রশ্ন দিয়ে হোক বা ডিফারেন্ট আরো মিডিয়াম বেরিয়েছে, স্ক্যান করে দিলে না সলিউশন, বিভিন্ন রকমের ডাউট নাট আছে, বিভিন্ন রকমের সফটওয়্যার আছে, আমি সেগুলোর ডিটেইলিং এ যাচ্ছি না। সেখানে তারা কোশ্চেনগুলো প্লেস করে এবং সেখান থেকে সলিউশন নেয়, এবং এই সলিউশনটা পেয়ে তারা খুশি হয়ে যায় যে ঠিক আছে কোশ্চেন তো হয়ে গেল। কিন্তু এই প্রত্যেকটা মিডিয়ামের কয়েকটা বড় ড্রব্যাক যেটা আমার খুব নজরে পড়েছে, আপনি বলতে পারবেন যে আমার অবজারভেশন কতটা ঠিক বা ভুল বা আপনার সাথে সেটা ম্যাচ করছে কিনা। ফার্স্ট অফ অল, এই প্রত্যেকটা মিডিয়ামে যেমন বেশ কিছু জেনুইন ভালো কন্টেন্ট আছে, তেমনি একটা লার্জার পোর্শন আছে যে কন্টেন্টটা অ্যাবসলিউট রাবিশ। হ্যাঁ, সেটা বাচ্চাদের জন্য একেবারেই ঠিক না। কোনো একটা পার্টিকুলার কোশ্চেনের জন্য 3 কে আমরা 5-2 বলতে পারি, মানে এই কোশ্চেন করবার জন্য সবসময় গ্রেটার ডেটা মাইনাস লেসার ডেটা করেই কাজ হবে, এরকম ঠিক নয়। তো আমরা যেটা ভাবছি সেটা কেন ভাবছি, এটার পিছনে লজিক্যাল রিজনটা কি, সেগুলো প্রথমত বলা হয় না। তাতে কি হয়, বাচ্চা একটা সলিউশন পায় কিন্তু সেই সলিউশনটা শেখে না, নেক্সট টাইম সিমিলার কোশ্চেনে কিন্তু আবার আটকে যায়। আমার মনে হয় একজন টিচার আর একটা সলিউশনের মধ্যে পার্থক্য এটাই, টিচার বলে কেন এটা সলিউশন, আর সলিউশন দেখিয়ে দেয় যে লিখে নাও এই মানে আমরা তো আর সলিউশন শেখাই না, কনসেপ্ট শেখাই, সলভ করতে শেখাই, তুমি সলভ করবার অ্যাপ্রোচটা তৈরি করবে কোথা থেকে। তো এই ডিফারেন্ট মিডিয়া অ্যাটেনশন গুলোতে যেটা হয়েছে, বাচ্চাদের মধ্যে প্রশ্ন করবার প্রবণতা একটা কমে গেছে, এবং রং সোর্স থেকে সলিউশন নেওয়ার পর ওই যে বিভিন্ন জায়গায়, একটা জায়গাতে চিন্তা করে নিজের অ্যানালিটিক্যাল এবিলিটি বাড়াতে হবে, আর এক জায়গায় যদি বলে যে আমি শর্টকাট দিয়ে দিচ্ছি, বাচ্চারা সবসময় শর্টকাটটাকে বেশি প্রেফারেন্স দিয়ে চলে যায়। সেটাই ব্যাপার। এবারে কি হয় না, দীর্ঘমেয়াদী কন্ডিশনে, দীর্ঘমেয়াদী কন্টিনিউয়েশনে আমরা যদি দেখি, তাতে কিন্তু এই বাচ্চারা যারা শুধু শর্টকাটের উপরে ডিপেন্ডেন্ট, যখনই একটু ইন্টেন্স পরীক্ষা হলো, যেই অ্যাডভান্স বলুন, IOQM বলুন বা ফিজিক্স অলিম্পিয়াড বলুন, বা ইভেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট যেই মেন্স, এখানেও যখন একটুও কনসেপচুয়াল কোশ্চেন, একটু টুইস্টেড কোশ্চেন দিয়ে দিচ্ছে, এদের কিন্তু স্কোর সাংঘাতিকভাবে অ্যাফেক্টেড হচ্ছে। তো এই যে কোথা থেকে ডাউট ক্লিয়ার করব, ডাউট ক্লিয়ার করা মানে কি শুধুই একটা উত্তর পাওয়া, নাকি এই রকমের সমস্ত প্রশ্ন সলভ করতে শেখা, এই পার্থক্যটা বাচ্চাদেরকে বুঝতে হবে। আগে যেটা ছিল যে একটা কোশ্চেনের ডাউট ক্লিয়ার করা মানে এই রকমের সমস্ত প্রশ্ন নেক্সট টাইম অনওয়ার্ড বাচ্চা নিজেই করতে পারবে। এখন এমন হয়ে যায় যে কোনো একটা সাইট থেকে যে সলিউশন ডাউনলোড করে নেওয়া বা দেখে নিয়ে লিখে নেওয়া, মানে ওই প্রশ্নই যদি 3 মাস পরে বাচ্চাকে করতে দেওয়া হয়, there is very little chance যে বাচ্চা ওটা ডেলিভার করতে পারে। হ্যাঁ, সেটাই তো ব্যাপার। আর যে কোনো ধরনের একটা ডাউট হলো, দেখে নিল স্ক্যান করে। আর দেখুন টেকনোলজি যেভাবে হচ্ছে আর কি, আমরা তো মানে যেভাবে চলছে সমাজ, সেটা একটা ফ্লোতে চলছে, সেখান থেকে ব্যাকওয়ার্ড স্রোত হয় না কোনোদিন। না, যেমন হচ্ছে এরা আমাদের স্টুডেন্টরা এতটাই ইয়ং এজে থাকে, এদের জন্য একটা বড় পার্থক্য হয়ে যায়, মানে ধরুন যেটা ভুল সলিউশন আর ঠিক সলিউশন, কোনটা ভুল কোনটা ঠিক সেটা তো বুঝবেই না যারা। ফিল্টারটাই তো এরা এখনো করতে শেখেনি, সেটা তো পারবে না। আমি নিজেও স্যার দেখেছি মোস্ট অফ দি টাইম যেগুলো বেশি ইন্টারেস্টিং, সেখানে কিন্তু কন্টেন্টের নামে অনেক কিছু ভুল থাকে। সে তো হবেই। দেখুন না, মানে টোটাল মিডিয়াতে, মানে এটা একটা রিসার্চের আমি বলছি রেজাল্ট,
fake news circulates at 5 times more speed than real news. Exactly, sir. এবং WhatsApp University বলেও it is চালানো হয়। same for fake solutions also. Exactly, sir. তো সেটা ধরতে পারবে স্টুডেন্টরা দেখে, আর ওইটুকু একটা টেক্সট সলিউশন সে ভাবছে যে জানছে, সে কিন্তু সে ওই ভাবছে জানছে সেটা তো কখন হয় না কখন অ্যাপ্লিকেবল না, এটাই তো শিখলো না। হ্যাঁ, লিমিটেশনস কি আছে তার, কখন অ্যাপ্লাই করা যাবে সেটাকে, যাবে না কখন, আর ওই এক্সপ্লেনেশন তো থাকে না, সলিউশন করা আছে, সলভ করা আছে। আমার তো মেন যেটা ডিফারেন্স মনে হয়, সলিউশন দেখে এটা তো শিখলাম যে কি সলিউশন, হ্যাঁ কেন এটাই সলিউশন সেটা কি জানলাম আদৌ? হ্যাঁ, সেটা তো ব্যাপার। এবার মানে ইউটিউবে কেউ একটা দেখলো ভিডিও কন্টেন্ট ভালো, সেটা ঠিক আছে, দ্যাটস গুড। অবশ্যই ভালো কন্টেন্ট তো সেটাও অবশ্যই কিন্তু আছে, প্রপার গাইডেন্সে দেখতে হবে কোনটা ঠিক আর কোনটা ভুল। অবশ্যই, কারণ যে কোনো ভিডিও তো যখন দেখছে দে ডোন্ট হ্যাভ দি ফিল্টারিং। আমার মনে হয় উইথ দি প্রফেশনাল হেল্প এই মিডিয়াগুলোকে যদি ইউজ করা যায় তাহলে বেনিফিশিয়ারি হিসেবে ইউজ করা যেতে পারে অবশ্যই। কিন্তু উইদাউট ফিল্টারিং বাচ্চা যখন ডাইরেক্টলি নিচ্ছে, কতটা ঠিক পাচ্ছে কতটা ভুল পাচ্ছে তার তো নিজেরই ফিল্টারেশন। আমিও যে সলিউশন গুলো দেই আর কি, ফিজিক্সের ওই যেটা বইটা আছে পাথফাইন্ডার, হ্যাঁ দিচ্ছি, সেখানে তো সারা ইন্ডিয়া থেকেই বলে, রিকোয়েস্ট করে এই সলিউশন দিন এই দিন, এটা করে। তা ঠিক আছে, সিনসিয়ার ক্যান্ডিডেট, সেরকম আরো হয়তো কয়েকজন করছে, তাদের কাছেও এরকম রিকোয়েস্ট করছে। আরেকটা জিনিস, এক্সপোজার বারবার পরেও একটা জিনিস কি আপনি লক্ষ্য করেছেন যে প্রপার ক্ল্যারিটি নেই যে এক্স্যাক্টলি কি কি জিনিস কি লজিকে শিখতে হয়। সিকোয়েন্সিং, লজিক্যাল সিকোয়েন্সিং, কোন চ্যাপ্টার আগে শিখবো কোন চ্যাপ্টার পরে শিখবো। আমার ম্যাথসে তো স্যার এটা সাংঘাতিক একটা বড় প্রবলেম হয়। অনেক সময় দেখি বাচ্চারা সামহাউ কোঅর্ডিনেট জিওমেট্রি এটাতে আগে প্রায়োরিটি দিয়ে ফেলে দেন জিওমেট্রি। আমার মনে হয় কোঅর্ডিনেট জিওমেট্রি উইচ ইজ দি অ্যালজেব্রিক এক্সপোজার অফ জিওমেট্রি, সেটা যখন আগে চলে আসছে বাচ্চার ভিজুয়ালাইজেশন আগে তো স্বাক্ষর হতে হবে, তারপরে এসে রচনা লিখছে বা এই লিখছে। ইউক্লিডিয়ান জিওমেট্রি এক্সপ্লোর না করে জিওমেট্রিটা তো স্বাক্ষর, মানে স্বাক্ষরতা এই লাইনের আর। এবং দুটো সাবজেক্টের জন্য, ফিজিক্স এবং ম্যাথস দুটো সাবজেক্টের জন্য জিওমেট্রি এবং জিওমেট্রিক ভিজুয়ালাইজেশন, শেপস অ্যান্ড সিমেট্রি অফ দি শেপ, এটা দিয়েই তো স্যার অপটিমাইজেশন। হ্যাঁ সেটাই। আর এই কোভিডের পরে এত চলে এসেছে স্টাডি মেটেরিয়াল, টেলিগ্রাম চ্যানেলে এটা ওটা পাচ্ছে, কোয়েশ্চেন পাচ্ছে ভালো ভালো অ্যাট্রাক্টিভ। না, দ্যাট ইজ নট দ্য ওয়ে টু সলভ। তোমাকে প্রবলেম সলভ করতে হবে যেটা বই থেকে, সেটা হচ্ছে টেক আ গুড বুক, রিলায়েবল বুক, সলভ ফ্রম এক্সারসাইজ 1। এক্সারসাইজ 1-এ সব কটা করলে, তারপর এক্সারসাইজ 2 করলে, 3 করলে, সেরকমভাবে গ্র্যাজুয়ালি ওই যে গ্রেডেশন থাকে। Exactly, and solving question ট্র্যাডিশনাল ওয়ে ছাড়া কিন্তু earlier solved question, ওই ট্র্যাডিশনাল ওয়ে ছাড়া কিন্তু ওয়ার্কআউট করে না। কারণ অনেক স্টুডেন্ট কিন্তু সেরকম হয়েছে, সে এদিক থেকে কিছু, নেট থেকে কিছু পেয়েছে কোয়েশ্চেন, টেলিগ্রাম থেকে পেয়েছে, সমস্ত নিয়ে একটা সলভ করেছে। বড় বড় প্রবলেম দেখে মনে হয় যে ফিল গুড ফ্যাক্টর বিশাল, আর এটা পাশের বাড়িতে দেখাবে হয়তো এই দেখো এসব পড়েছে, আলটিমেটলি রিটেন করতে পারে না, তো কনসেপ্ট তো তৈরি হবে না, তো একটা তার যে কনসেপ্ট তৈরি হয়েছে কিনা সেটাই তো জানবে না। আর এরা টেম্পোরারি বেসিসে যখন এটাতে দেখছে বা তার উপরে এক মাসের বেসিসে যেটা শিখলো, মান্থলি টেস্ট যখন দিচ্ছে, দে আর পারফর্মিং ওয়েল। যেই ব্যাপারটা স্টোর হতে থাকছে, যখনই 3 মাস বা 6 মাসের কোর্সের উপরে পরীক্ষা হচ্ছে, তখন কিন্তু পুরোনো জিনিসের পারফরম্যান্সটা আসছে, ভুলে যাবে। কারণ কোয়ান্টিটি প্র্যাকটিস, প্র্যাকটিস নেই, আর কোয়ালিটিও নেই প্র্যাকটিসের জন্য। যদি গ্রেডেড প্রবলেম শিট না করে, সেই কনসেপ্টটা বিল্ড আপই হবে না তাড়াতাড়ি। আমি যদি 10 তলা বাড়ি হয়, প্রথমে কি 10 তলা গিয়ে কাজ করা যায় না? প্রথমে তো আগে তো শুরু থেকে বিল্ড করতে হবে। এক্স্যাক্টলি স্যার, প্রবলেম সলভিংও তাই ফিজিক্সের, মানে যে কোনো মানে সাবজেক্টেই তাই, একদম শুরু থেকে লোয়ার লেভেল থেকে স্টার্ট করে 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 তারপরে উঠতে হবে হায়ার লেভেল। এক্স্যাক্টলি, মানে বাচ্চাদের আমি এটাও বলি যে ধরে নাও কলকাতা শহরে তুমি যখন দেখছো, আমি যদি ধরেও নিই অন অ্যান অ্যাভারেজ প্রত্যেকটা বিল্ডিংয়ে 4টে ফ্লোর আছে, আমি কিছু এক্সট্রাঅর্ডিনারি করতে চাইছি, তাহলে কি আমি হাওয়া থেকে 5th ফ্লোর শুরু করতে পারবো? যে মোস্টলি কমন বিল্ডিং তো 4টে করে ফ্লোর আছে, আমি 5th ফ্লোর থেকে শুরু করব, হাওয়া থেকে তো আরম্ভ করা ফ্লোর নেই। এবারে সেটাই ধরুন, আর গাইডেন্সের দরকার কেন? ধরুন প্রবলেম সলভ করছে, আমি নাম বলছি না, স্টুডেন্ট ধরুন আছে 5 জন আছে স্টুডেন্ট, সবার জন্য আলাদা আলাদা রেসিপি হবে। এক্স্যাক্টলি, আপনার এভরি তুমি এটা করবে, তুই এই অবধি করবি, তুই এই অবধি করবি, তুই এই অবধি করবি, তোমার জন্য এটা,
হ্যাঁ, তার জন্য এটা কিন্তু একদম। কেন ওরটা কেন আমার না হবে না, সবার জন্য আলাদা আলাদা, সবার সেম। হ্যাঁ, ফাইনাল লক্ষ্য জার্নিটা প্রত্যেকের নিজস্ব অ্যাপ্রোচ ওয়াইজ আলাদা আলাদা, প্রত্যেকের জার্নি। আর আমরা যে এক্সপিরিয়েন্স আছে আমাদের স্টুডেন্টকে দেখে বা কিরম করছে একদিন ধরে দেখেই কিন্তু ধরতে পারি কোন রাস্তায় এলে তার হবে সাকসেস। তোমার রাস্তাটা এটা, তোমার রাস্তাটা এটা। হ্যাঁ, কেউ ট্রেনে যাবে, প্লেনে যাবে, বাসে যাবে, কেউ ট্যাক্সিতে যাবে, কেউ হয়তো হেঁটে হেঁটে যাবে। হ্যাঁ, গন্তব্য একই। একদম স্যার। আর পোস্ট প্যান্ডেমিক আপনি এটা কি আর একটা ফেস করেছেন যে ক্লাস নোটটার পিডিএফ যেমন শেয়ার করি আমরা গুগল ক্লাসরুমে আপলোড করে দেওয়া থাকে, সেটা থেকে নিজে লিখবার অভ্যেসটা ওদের কমে যাচ্ছে। জাস্ট গোয়িং বাই পিডিএফ, নট রাইটিং দি থিংস অন দেয়ার ওন। আমার মনে হয় এটাতেও না অ্যাডাপ্টেশন কম হয়। এটা তো ক্লাসে শুনে ডাইরেক্টলি লেখা, আমরা পিডিএফটা শেয়ার করছি যে কোথাও তোমার কিছু মিস আউট হয়ে গেল বা কোথাও আমি কিছু ডেসক্রাইব করছি, সেটা শুনবে তুমি বেশি মন দিয়ে, তাহলে আমি সময়টাকে ইউটিলাইজ করবার জন্য করেসপন্ডিং পিডিএফটা দিলাম। পিডিএফ মানে এটা না যে ওটা ওই স্মার্টফোনে তোলা পুরনো ছবির মতন মেমারির কোণে কোথাও একটা পড়ে আছে, দ্বিতীয়বার অ্যাসেস হয় না। সেই রকম ভাবে যদি ক্লাস নোটের পিডিএফ জমা হতে থাকে, এটা কোনোভাবেই কাজে দেবে না। পিডিএফ দিলেও তার থেকে হাতে লিখে নেওয়াটা, হ্যাঁ, সেটা খুব দরকার। মানে এটা দেখুন, অতটা জানি না এই সাবজেক্টটা নিয়ে, রিসার্চ করতে হবে গম্ভীরভাবে যে কেন নিজে লেখা এবং সেই লেখা থেকে পড়া সেটা কেন বেশি ঢোকে ব্রেনে। লিখবার সময় সেটা কিছু একটা আছে নিশ্চয়ই, অবশ্যই গুড়ো কোনো তত্ত্ব আছে। এবং 2020 আপনি দেখুন, যখন আমরা ব্ল্যাকবোর্ডে ক্লাস নিচ্ছি, একবার ব্ল্যাকবোর্ড বা গ্রিন বোর্ড যাই হোক না কেন, একবার মুছে দিলাম মানে রিঅ্যাসেস করবার চান্স। হ্যাঁ, স্মার্ট ডিভাইসে স্ক্রোল করবার অপশন আছে, ব্ল্যাকবোর্ডে সেটা ছিল না। তো প্রত্যেকেই জানতো যে ব্ল্যাকবোর্ডে টিচার যেটা লিখছেন খানিকক্ষণ পরেই এটা আবার ক্লিয়ার করা হবে, হ্যাঁ, এবং তারপর নতুন জিনিস লেখা হবে, এবং তার মধ্যে আমাকে ওটা লিখেও নিতে হবে, শুনেও নিতে হবে। তাতে একজন স্টুডেন্টের যে পরিমাণ অ্যাটেন্টিভনেস দরকার হয়, বা একজন স্টুডেন্টকে যতটা কনসেন্ট্রেশন দিয়ে এই ক্লাসটা করবার দরকার হয়, যখনই কেউ ক্যাজুয়াল হয়ে যাচ্ছে যে পিডিএফ তো পেয়ে যাব, হ্যাঁ, এবারে কেউ পিডিএফ পেয়ে গেল, ঠিক আছে, কয়েক সময় ধরুন খুব ফাস্ট হচ্ছে ক্লাসটা, ডাউট ক্লিয়ারিং হচ্ছে পরপর, আমি হয়তো বললাম কয়েক সময় ঠিক আছে দেখে নেবে পরে পিডিএফ। দেখলে হবে না, শুধু দেখে লিখতে হবে, তো দেখে দেখে লিখতে হবে, নিজেকে সলভ করতে হবে। যেমন দেখে দেখে সাইকেল শেখা যায় না, সেরকমই দেখে দেখে ফিজিক্স শেখা যায় না, নিজেকে করতে হবে। একদম। ম্যাথস ফিজিক্সে স্যার ওই কতগুলো সলভড আউট প্রবলেম দেখেছি, সেটা কিচ্ছু কাজে দেবে না যতক্ষণ না হান্ড্রেডস অফ প্রবলেমস দে আর প্র্যাকটিসিং অন দেয়ার ওন। সে তো বটেই, আমি সে সাইকেল চালানোর থিওরি পড়লাম অনেক, কিন্তু যদি চালিয়েই না দেখি তো হবে না। স্যার মানে আমরা ওই এক্সাম্পল হায়ার থিওরি দেখলাম, ভিডিও দেখলাম, সাইক্লিং, these are something that can be done with our reflex system. হ্যাঁ, এবং একটা কম্পিটিটিভ পরীক্ষাতে যেখানে একটা কোয়াইট ইন্টেন্স ইনডেপথ কোশ্চেন, তাকে 2 মিনিটে যখন করতে চাইছি, তখনও বাচ্চার যে সিস্টেমটা সব থেকে বেশি ইউজফুল হতে পারে সেটা হচ্ছে রিফ্লেক্সিভ। আমি এই আইডিয়াগুলোতে কতটা রিফ্লেক্সিভলি রেসপন্ড করব, সেটা ওই গ্র্যাজুয়ালি প্র্যাকটিস করে 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 ট্রেন আপ করতে হবে। সেটা না হলে যেমন হয় না, তো সুইমিং, সাইক্লিং এগুলো যেমন প্র্যাকটিস করে করে রিফ্লেক্সিভ হয়, তো হয় না। প্রবলেম সলভিং ও সেরকম রিপিটেডলি প্র্যাকটিস করা ছাড়া হয়। এবং আমরা তো এটা স্যার সুফলও দেখেছি যে বেশ কিছু স্টুডেন্ট যারা আমাদের আর্লিয়ার অর্গানাইজেশনে অনেক সময় জয়েন করেছে উইথ র্যাঙ্ক পোটেনশিয়াল ইন্ডেক্স বিলো 50,000, ফাইনালি তারাই ডেলিভার করেছে টপ 1000 র্যাঙ্ক। কন্টিনিউয়াস সার্চিং ফর বেটারমেন্ট এবং সেই লক্ষ্যে নিজেকে সিনসিয়ার রেখে অনেস্ট এফার্ট দেওয়া, এর রেজাল্ট কি কি হতে পারে এর তো ইনিউমেরাস এক্সাম্পল বিভিন্ন ইনস্টিটিউটে আমাদের ছাত্রদের রূপে আছে। আজকের দিনে তারা ওয়ার্ল্ডের লিডিং, সেটা তো বটেই, মানে এটাও আরেকটা জিনিসও প্রমাণ হয়, যেমন কয়েকজন ভেবেই নেয় যে ও ভালো র্যাঙ্ক পেয়েছে, ও ব্লেসেড, মানে সে সরস্বতীর বরপুত্র নিয়েই এসেছে নলেজটা পুরো, ও যেন আগে থেকেই জানতো। তার এফার্ট, তার কিছু হয়তো হয়ও সেরকম, কিন্তু খুব কম, আমার মনে হয় হলেও সেটা 10 to 15% বুস্ট করতে পারে। 80 থেকে 90% যেটা কন্ট্রোল করে যে তার কতটা কষ্ট এর সাথে জড়িয়ে আছে। আমরা যখন কোনো স্টুডেন্টকে দেখে অন্য স্টুডেন্টদেরকে আইডিয়ালাইজ করতে দেখি যে ও দারুণ করে দিচ্ছে সলভ, স্যার আপনি কোশ্চেন দিলে ও তাড়াতাড়ি ভেবে ফেলে, আমি তো পারি না, তাহলে কি করব?
কিন্তু যখন তার প্রসেসটা বলা হয় সে সেটা বিশ্বাস করতে চায় না যে এতটা হেক্টিক প্রসেস। সে চায় কিছু রেডিমেড সলিউশন। সব জিনিস ওই মেড ইজি পিল ফাস্ট ফুডের মতন তো সম্ভব না, সেটা তো আর হয় না। কনসেপ্ট বিল্ডিং এটাতে সময় লাগে, হ্যাঁ কনসেপ্ট বিল্ডিং একবার তৈরি হয়ে গেলে তারপর সলিউশন করতে সময় লাগে না। আর এই কাজটাই আমরা দীর্ঘদিন ধরে করে ফেলেছি বলে আমাদের কাছ থেকে কনসিস্টেন্ট রেজাল্ট তো হয়ে যাচ্ছে। যে বাচ্চারা প্রত্যেক বছর রেজাল্ট করছে তারা অ্যাটলিস্ট এটুকু তো দেখিয়ে দিচ্ছে স্যার যে কোথাও আমাদের মেথোডোলজিতে কোনো গ্যাপ নেই বা কোথাও কোনো ল্যাক নেই। যদি থাকতো আজকের দিনে কোনো একটা বছর এরকম যেতে পারতো যে বছর আমাদের স্টুডেন্টরা ডেলিভার করতে পারলো, ইরেসপেক্টিভ অফ দি ইভেন আইআইটিতে প্রত্যেক বছরই জয়েন্টে চান্স পাচ্ছে, কলেজে যাচ্ছে যখন আইআইটিতে যাচ্ছে বা যে কোনো জায়গায় যাচ্ছে কলেজে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারেও কিন্তু কাজে লাগছে। এই যে ভিতটা তৈরি হয়েছে কম্প্রিহেনসিভ সাকসেস স্যার, একই বাচ্চা যার বোর্ডেও টপ শট রেজাল্ট, বোর্ডের টপ 5-এ আছে, সেই বাচ্চায় ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের টপ 50-তে আছে, সেই বাচ্চায় যেই মেনের টপ 1000-এ আছে, বা সেই বাচ্চায় যেই অ্যাডভান্সের টপ 1000-এ আছে, আইজারের অ্যাডমিশন টেস্ট যেটা আইআইটিতে টপ 3-তে আছে, প্লাস বোর্ডেও ভালো করছে, সব দিক থেকে ভালো করছে। তার মানে কি একটা জিনিসকে প্রপারলি শিখতে পারলে পরীক্ষার শুধু নাম পাল্টায়, সাকসেসের প্যারামিটারটা পাল্টায় না। আর প্রি প্যান্ডেমিক পোস্ট প্যান্ডেমিকে প্রসেসে ডিফারেন্স থাকতে পারে কিছুটা, বাট লক্ষ্যটা যেহেতু সেম এবং ইকুয়ালি ডিফিকাল্ট থেকে গেছে, কিছু ক্লাসিক্যাল জিনিস ক্যারি করা এবং তার সাথে নতুন স্মার্ট ডিভাইস অ্যান্ড তাদের অ্যাসোসিয়েটেড যে হেল্পগুলো, সেগুলোকে যদি পজিটিভ অ্যান্ড ফিল্টার্ড ওয়েতে নেওয়া যায় তাহলে আমার মনে হয় এই বাচ্চারা আগের থেকে আরো অনেক বেশি ইন্টেন্স ওয়েতে নিজেদেরকে প্রিপেয়ার করতে পারবে। ঠিক, ডেফিনেটলি।